হুমায়ূন আহমেদের বাঘবন্দি মিসির আলী। এটা কিন্তু শুধু একটা রহস্য গল্প না, তাই না? না না, একদমই না। এর ভেতরে অনেক গভীর মনস্তাত্ত্বিক দিক আছে। হ্যাঁ, মানে আমাদের কাছে যে নোটগুলো আছে সেগুলো পড়লে বোঝা যায় এটা আসলে অপরাধবোধ, মানব মনের জটিলতার একটা দারুণ চিত্র। ঠিক, আজ আমরা সেটাই একটু খুঁটিয়ে দেখব। হ্যাঁ গল্পের শুরুটাই তো বেশ অদ্ভুত। মানে মিসির আলীর কাছে একটা চিঠি আসে, হ্যাঁ, রফিকুজ্জামান নামে একজন ভদ্রলোক লিখেছেন, সাহায্য চেয়েছেন। কিন্তু চিঠির ভাষাটা কেমন যেন অসহায়, আবার ভয় মেশানো। সাধারণ কোনো সাহায্যের আবেদন নয়। ঠিক, আর এই সূত্র ধরেই তো মিসির আলী গিয়ে পড়েন এক অভাবনীয় পরিস্থিতিতে। সেই পরিস্থিতিটা হলো রফিকুজ্জামানের বাড়ি, আর সেখানে খাঁচায় একটা জ্যান্ত বাঘ। হ্যাঁ, এটাই তো সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার। কেন একজন মানুষ বাড়িতে বাঘ পুষবেন, তাও খাঁচায় বন্দি করে? এখানেই হুমায়ূন আহমেদের লেখার মজাটা। বাঘটা কি শুধু একটা প্রাণী, নাকি অন্য কিছুর প্রতীক? অবশ্যই প্রতীকী, কিন্তু কিসের প্রতীক? উৎসগুলো বলছে এর পেছনে রফিকুজ্জামানের অতীত জড়িত। হ্যাঁ, জানা যায় যে তিনি একসময় তার অধীনস্থ একজন কর্মচারীকে অন্যায়ভাবে খুব কঠিন শাস্তি দিয়েছিলেন। আর তার ফল হয়েছিল মারাত্মক। সেই কর্মচারী আত্মহত্যা করেন। এই ঘটনাটাই রফিকুজ্জামানের মনে তীব্র অপরাধবোধ তৈরি করে। সেই অপরাধবোধ তাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছিল। আর বাঘটা কি সেই অপরাধবোধের প্রকাশ? অনেকটা তাই। বিভিন্ন বিশ্লেষণে এমনটাই বলা হচ্ছে। বাঘটা যেন তার ভয়, তার ভেতরের পশুত্ব, আবার নিজেকে শাস্তি দেওয়ার একটা উপায়ও। ইন্টারেস্টিং। বাঘটাকে খাঁচায় রেখে তিনি কি নিজেকেই রোজ মনে করিয়ে দিচ্ছেন তার অপরাধের কথা? বাঘের গর্জনটা কি আসলে তার নিজের ভেতরের কান্না? খুব সম্ভব। বাঘের শক্তি আবার তার বন্দিদশা দুটোই হয়তো রফিকুজ্জামানের মানসিক অবস্থার একটা প্রতিচ্ছবি। এটা তো প্রায় মনস্তত্ত্বের ভাষায় যাকে বলে প্রজেকশন, নিজের ভেতরের কিছু বাইরের কোনো কিছুর ওপর চাপিয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেরকমই। অপরাধ বোধটা এতটাই তীব্র হয়ে গিয়েছিল যে বাস্তব আর ভ্রমের মধ্যেকার সীমারেখাটা প্রায় মুছে যাচ্ছিল। একদম। মিসির আলী যখন যুক্তি দিয়ে রহস্যটা বোঝার চেষ্টা করছেন, তিনি আসলে এই মানসিক বিভ্রমের বিরুদ্ধে লড়ছেন। গল্পের ক্লাইম্যাক্সটা তো আরও অদ্ভুত। বাঘটা খাঁচা থেকে উধাও হয়ে যায়। হ্যাঁ, কোনো চিহ্ন নেই, কিচ্ছু নেই। কিভাবে গেল কেউ জানে না। ব্যাপারটা আরও জটিল হয়ে গেল। আর তারপর যা ঘটল, রফিকুজ্জামান নিজেই সেই খালি খাঁচায় ঢুকলেন। ঢুকে বাঘের মতো আচরণ করতে লাগলেন, গর্জন করছেন। এবং সেভাবেই মারা গেলেন। পুলিশ এলো, খাঁচা পরীক্ষা করল। কিন্তু কোনো বাঘ পেল না। পেল শুধু একটা বড় আয়না। ঠিক, ওই আয়নাটা। ওটাই যেন সব রহস্যের চাবিকাঠি। আয়নাটা কিসের প্রতীক? মিসির আলী শেষে গিয়ে যা বুঝলেন, বাঘটা আসলে রফিকুজ্জামানের মনের সৃষ্টি, তার তীব্র অপরাধবোধ আর বিভ্রমের ফসল। তাহলে কোনো বাস্তব বাঘ হয়তো ছিলই না, অথবা থাকলেও সেটা গৌণ। সেটাই। মূল বাঘটা ছিল তার মনের ভেতরে। আয়নাটা যেন তাকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দিল, তার অপরাধ, তার বিকৃত বাস্তবতা, সবকিছুর সামনে। তিনি নিজেই নিজের বাঘ, আবার নিজেই সেই বাঘের শিকার। ভয়ঙ্কর ব্যাপার। এটা শুধু বিভ্রম নয়, সতীর্থ অপরাধবোধ থেকে তৈরি হওয়া এক ধরনের আত্মধ্বংসাত্মক মানসিক অবস্থা বলা যেতে পারে। সাইকোসিস হয়তো। তাহলে পুরো গল্পের মূল ভাবনাটা কি দাঁড়াচ্ছে? অপরাধবোধ কতটা শক্তিশালী হতে পারে? হ্যাঁ, কতটা বিধ্বংসী হতে পারে। এটা আমাদের দেখায় যে অপরাধবোধ কিভাবে মানুষের বাস্তবতার বোধকে একেবারে গুলিয়ে দিতে পারে। মানুষ নিজেই নিজের বিচারক হয়ে নিজেকে শাস্তি দেয়, নিজের ভেতরেই সবচেয়ে বড় কারাগার তৈরি করে। এখানেই লেখকের সার্থকতা। তিনি কোনো সহজ সমাধান দেননি, বরং প্রশ্ন রেখে গেছেন। প্রশ্নগুলো কি? অপরাধবোধ কি সত্যিই কাউকে এতটা ভেঙে দিতে পারে? হ্যাঁ, আর একটা ভুলের বোঝা কি মানুষকে এভাবে তাড়িয়ে বেড়াতে পারে? মানুষ কি নিজের বিচারক হয়ে নিজেকে এমন চরম পরিণতির দিকে ঠেলে দিতে পারে? এই প্রশ্নগুলি আসলে ভাবায়, গল্পের শেষেও রেশ থেকে যায়। ঠিক। মানব মনের গভীরতা, তার অন্ধকার দিকগুলো নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে এই গল্পটা।